আছি আমি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস শুরু করতেছি আমরা। আজকে আমরা ব্লাড প্রেশার প্লাস হাইপার টেনশন নিয়ে কথা বলবো। প্রথমে আসি ব্লাড প্রেশার বা রক্তচাপ। ব্লাড প্রেশার বিপি, আমরা শর্টে বলি বিপি। ব্লাড প্রেশার, যার বাংলা হয়েছে রক্তচাপ। প্রথমে জানতে হবে এই রক্তচাপ জিনিসটা কি। রক্ত আমাদের সাধারণত কিভাবে পাম্প হয় সারা শরীরে। রক্তের বিভিন্ন ভেসেল আছে, আমরা বলি কি আর্টারি আর ভেইন। আর্টারি মানে হয়েছে ধমনী, আর ভেইন মানে হয়েছে শিরা। ঠিক আছে, ধমনী আর শিরা, এই দুইটার মাধ্যমে আমাদের গোটা শরীরে রক্তের প্রবাহ তৈরি হয়। তাহলে রক্তচাপ কি? যে ধমনীতে যে রক্ত প্রবেশ করে সারা শরীরে সাপ্লাই দিচ্ছে, তখন ধমনী প্রাচীরে যে চাপের সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। এটাকে লেখা আছে সুন্দর করে, হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র থেকে পাম্প করা রক্ত যখন ধমনী প্রাচীরে চাপ সৃষ্টি করে, সেই চাপ কি বলা হয়? রক্তচাপ। ঠিক আছে, বেইনে রক্তচাপ কিন্তু হয় না। রক্তচাপ সবসময় ধমনীতেই হবে, শিরায় কখনো রক্তচাপ হয় না। ধমনী আর শিরার দুইটা জিনিস পার্থক্য কি একটু আপনাদের বলে রাখি। ধমনী কি আমাদের হার্ট থেকে, হার্ট মানে কি হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড। হার্ট থেকে যেসব রক্ত আমাদের সারা বডিতে সাপ্লাই দেয়, পা, মাথা, তারপর হইছে হাত, ঠিক আছে, এটা যায় হইছে আপনার ধমনীর মাধ্যমে। আর সারা বডি থেকে এই রক্ত যখন আবার হার্টে ফেরত আসে, তখন আসে হইছে শিরার মাধ্যমে, ঠিক আছে, বেইনের মাধ্যমে। তাহলে এই দুইটা হইছে মেজর পার্থক্য ধমনী আর শিরার, আর্টারি এন্ড ভেইনের। আর্টারি হইছে হার্ট থেকে বডিতে রক্তের সাপ্লাই দেয় সারা শরীরে, ঠিক আছে, আর সারা শরীর থেকে আবার ব্যাক করে আসে হইছে ভেইনের মাধ্যমে। আর এই রক্তচাপ বা ব্লাড প্রেশার আমরা সব সময় দেখবো ধমনীতে, ঠিক আছে। আমরা যেই হাতে বিপি কাপ দিয়ে মাপি, এটা হচ্ছে আপনার ধমনীতে বা আর্টারিতে আমরা মাপি, ঠিক আছে। তাহলে এই আর্টারির প্রাচীরে যে চাপ, এটা কি বলা হয়? রক্তচাপ। এই যে আমি বললাম যে হৃৎপিণ্ড থেকে কিভাবে যায়, এটা এই ছবিতে খুব সুন্দর বোঝা যায়। আমি একটু বলতেছি। একটা হার্টকে আমরা 4 ভাগে ভাগ করে ফেলি, এটাকে সব নাম লেখা আছে, ঠিক আছে। রাইট, নিচের এই ডান দিকে আছে লেফট ভেন্ট্রিকল, আবার উপরের দিকে আছে লেফট অ্যাট্রিয়াম। তাহলে এই হার্টের মাধ্যমে আমাদের টোটাল বডির যে রক্তের সঞ্চালন প্রক্রিয়া তৈরি হয়, ঠিক আছে, হার্টের মাধ্যমে। হার্ট থেকে হয়েছে রক্ত একদিকে হয়েছে হার্ট সারা বডিতে সাপ্লাই দেয়, সব জায়গায় পাঠায়, আবার অন্য দিক দিয়ে আবার হার্টই এসে আবার জমা হয়, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে আমাদের টোটাল রক্তের যে প্রক্রিয়া, সঞ্চালন প্রক্রিয়াটা সম্পূর্ণ এই হার্ট বা হৃৎপিণ্ডের মাধ্যমে। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, এই যে নাম বলে ফেললাম আমি 4টা। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আর হইছে লেফট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম এর বাংলায় আমরা বলি অলিন্দ আর নীলয়। রাইট অ্যাট্রিয়াম মানে হইছে, অ্যাট্রিয়াম মানে হইছে অলিন্দ, আর ভেন্ট্রিকল মানে হইছে নীলয়, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম মানে বাম অলিন্দ। রাইট ভেন্ট্রিকল ডান নীলয়, আর লেফট ভেন্ট্রিকল বাম নীলয়, ঠিক আছে। এটা অত লাগবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। মেইন আমরা পড়াচ্ছি কি রক্তচাপ। তাহলে রক্তচাপ কাকে বলে আশা করি সবাই বুঝছেন। এবার আসেন রক্তচাপ কত প্রকার, ঠিক আছে। রক্তচাপ কত প্রকার? আমরা সাধারণত যে বিপি বা ব্লাড প্রেশার মাপি, ওই জায়গায় 2 প্রকারই, ঠিক আছে, একটা উপরের একটা নিচের। আমরা বলি যে বললে না 120/80, 120 হচ্ছে উপরেরটা, মানে সিস্টোলিক। এই উপরের যেটা, এটার নাম হয়েছে সিস্টোলিক ব্লাড প্রেশার, শর্টে বলি এসবিপি, ঠিক আছে, এসবিপি। আর নিচের যেটা, এটার নাম হচ্ছে ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক, ডিবিপি, আমরা শর্টে বলি ডিবিপি। তাহলে এমনি আমরা 2 ভাগই বলি, আমরা সবাই এটাই জানি 2 ভাগ, সিস্টোলিক ডায়াস্টোলিক, কিন্তু আসলে 4 ভাগ। আরো 2টা প্রকার আছে, ওই 2টা আমরা অত বলি না আর কি ওইভাবে। মিন ব্লাড প্রেশার, পালস ব্লাড প্রেশার, জাস্ট একটু বললাম, শুনে রাখেন। ওইভাবে এই 2টার আলাদা কোনো গুরুত্ব নাই। আমাদের গুরুত্ব হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিকের। আমরা যে মাপি, এখানে উপরের টারে বলা হয় সিস্টোলিক, নিচের টারে বলা হয় ডায়াস্টোলিক, ঠিক আছে। ডায়াস্টোলিক, সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেশার কখন হয়? যে হৃৎপিণ্ডের সংকোচন, কন্ট্রাকশন বা সংকোচনের ফলে যে ব্লাড প্রেশারটা পাই, এটারই বলা হয় সিস্টোলিক। আর প্রসারণ বা রিল্যাক্সেশনের ফলে যেটা পাই, এটারে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। আর প্রেশার যেটা দিয়ে আমরা মাপি, যে যন্ত্র দিয়ে মাপি, এই যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। একটু খাতায় লিখে রাখবেন, বা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তো আপনাদের রেকর্ড দিয়ে দেওয়া হবে, শুনে লিখে রাখবেন। এগুলো এই জায়গায় লেখা নাই, সেগুলো একটু লিখে রাখবেন। স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে। প্রেশার যে যন্ত্র দিয়ে মাপি, ওই যন্ত্রটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এবার আসেন স্বাভাবিক ব্লাড প্রেশার কত আর হাইপার টেনশন কত, কখন আমরা কোনটা বলবো।
এই যে একটা চার্ট দিয়ে দিছে, আপনাদের ছবি দিয়ে দিবে বা দিয়ে দিছে অলরেডি। এই চার্টের ভিতর লেখা আছে স্বাভাবিক কত, অস্বাভাবিক কত, কখন আমরা রোগ বলবো। এই যে হাইপার টেনশন আমরা বলি, হাইপার টেনশন মানে কি? হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, এর বাংলা হচ্ছে উচ্চ রক্তচাপ। হাইপার টেনশন হচ্ছে একটা রোগ, ঠিক আছে? হাইপার টেনশন যদি কারো বলি, এটা তার রোগ। এই হাইপার টেনশন যে আমরা শর্টে লিখি HTN, বড় হাতের H, বড় হাতের T, বড় হাতের N দিয়ে বুঝাই হাইপার টেনশন। আমরা এরকম পুরা ফর্ম লিখি না হাইপার টেনশন, ঠিক আছে? যদি কারো হাইপার টেনশন ডায়াগনোসিস করি, তার মানে বুঝতে হবে তার এইটা রোগে আক্রান্ত সে, ঠিক আছে? কিন্তু হাই প্রেসার কোনো রোগ না, ঠিক আছে? আমরা হাই প্রেসার বলি কখন? যদি স্বাভাবিকের তুলনায় একটু বাড়ে তখনই আমরা বলি হাই প্রেসার, আর তার থেকেও যদি বেশি হয় তখন আমরা বলে ফেলাই হাইপার টেনশন, মানে তার রোগ হয়ে গেছে, এখন আর তার হাই প্রেসার নাই, এখন তার হাইপার টেনশন, সে উচ্চ রক্তচাপে আক্রান্ত। এবার আসেন স্বাভাবিক কত আর হাই প্রেসার কখন বলবো, হাইপার টেনশন কখন বলবো। আমরা স্বাভাবিক বলি কখন? আপনারা হয়তো সবাই জানেন 120/80 স্বাভাবিক, কিন্তু বর্তমানে এটা আমাদের একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? চেঞ্জ হয়েছে, আমরা বলি 130 আর ওই থেকে 85 পর্যন্ত স্বাভাবিক। এই জায়গায় লেখা আছে দেখেন যে 120 থেকে 129, ওই মানে 130, 130-এর কম আর ওই দিকে হচ্ছে 85-র কম, মানে উপরেরটা থাকবে 130-এর কম আর নিচেরটা বা ডায়াস্টলিক থাকবে 85-র কম। এইটা হচ্ছে স্বাভাবিক তার, ঠিক আছে? 120-80ও স্বাভাবিক, কিন্তু 130-85 পর্যন্ত আমরা স্বাভাবিকই ধরবো, কোনো প্রেসারের সমস্যা নাই তার। এবার আসেন আমরা বলবো হাই প্রেসার কারে বলে। হাই প্রেসার মানে কি? তার এখনো রোগ হয় নাই, জাস্ট স্বাভাবিকের থেকে একটু বেশি। এই হাই প্রেসার কখন বলবো? এ জায়গায় লেখা আছে দেখেন হাই নরমাল বা প্রি হাইপার টেনশন, মানে তার এখনো তার রোগ হয় নাই, রোগের আগের অবস্থা, কিন্তু স্বাভাবিকের তুলনায় প্রেসার বেশি। তাহলে এইটা কখন বলবো? এইটা বলবো আমরা উপরেরটা মানে সিস্টোলিক পাবো 130 থেকে 140-এর মধ্যে, ঠিক আছে? 130 থেকে 140-এর মধ্যে। আর নিচেরটা ডায়াস্টোলিক পাবো 85 থেকে 90-এর মধ্যে। যদি এর মাঝে থাকে তাহলে আমরা তারে বলবো হাই প্রেসার, ঠিক আছে? হাই প্রেসার, কিন্তু হাইপার টেনশন না, হাই প্রেসার, জাস্ট তার স্বাভাবিকের থেকে একটু বেশি। এবার আসেন আমরা হাইপার টেনশনে ঢুকে যাবো, যে রোগ হয়ে গেছে তার। তো রোগ বলবো আমরা কখন? রোগ বলবো যদি 140-এর বেশি থাকে আর 90-এর বেশি থাকে, তখন আমরা তারে বলবো হাইপার টেনশন, ঠিক আছে? 140-এর বেশি, 90-এর বেশি, তাইলে আমরা তারে বলবো হাইপার টেনশন। এই হাইপার টেনশনের আবার 3টা গ্রেডে আমরা ভাগ করছি সিভিয়ারিটির উপর। একটা হচ্ছে মাইল্ড মানে অল্প সমস্যা, মডারেট মানে মাঝারি, আর সিভিয়ার মানে বেশি, বা গ্রেড 1 2 3। গ্রেড 1 বলি কখন? যখন উপরেরটা 140 থেকে 160-এর মধ্যে থাকে আর ডায়াস্টোলিক থাকে 90 থেকে 100-এর মধ্যে। গ্রেড 2 বলি কখন? যখন উপরেরটা বা সিস্টোলিক থাকে 160 থেকে 180-এর মধ্যে আর ডায়াস্টোলিক থাকে 100 থেকে 110-এর মধ্যে। আর গ্রেড 3 বা মারাত্মক যেটারে বলা, এটা বলি কখন? যদি 180-এর বেশি হয় আর 110-এর বেশি হয়, তখনই আমরা তারে বলবো যে মারাত্মক, ঠিক আছে? মারাত্মক বা গ্রেড 3 হাইপার টেনশন। এই গ্রেড 3-র আবার 2টা ভাগ আছে, এটা এই জায়গায় লেখা নাই, একটু বলতেছি শুনে যান শুধু। গ্রেড 3-র আবার আমরা 2 ভাগে ভাগ করি, একটা এমার্জেন্সি একটা আর্জেন্সি, ঠিক আছে? মারাত্মক হইছে এমার্জেন্সি। এমার্জেন্সি বলতে কি বুঝে? যে তার প্রেসার 180/110-এর বেশি, প্লাস তার কোনো একটা অর্গান ড্যামেজ হয়ে গেছে, হয় পেশেন্ট চোখে দেখে না, হয় পেশেন্টের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, বা হয় পেশেন্ট স্ট্রোক করে ফেলছে, ব্রেন ঠিক মতো কাজ করতে পারতেছে না, বা হয় হার্ট অ্যাটাক করছে, ঠিক আছে? এইটারে বলা হয় এমার্জেন্সি। আর আর্জেন্সি বলি কখন? যখন পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে না, বাট তার ব্লাড প্রেসার 180/110-এর বেশি, বাট পেশেন্টের তেমন কোনো সমস্যা নাই, তখন আমরা বলি আর্জেন্সি, ঠিক আছে? তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের হাইপার টেনশনের ক্লাসিফিকেশন। কখন নরমাল বলবো, কখন হাই প্রেসার বলবো, কখন হাইপার টেনশন বলবো, ঠিক আছে? এটা মুখস্থ রাখবেন, তাইলেই বোঝা যাবে যে পেশেন্টের অবস্থা কি। এই জায়গায় আরেকটু কথা বলে রাখি, হাইপার টেনশন অনেক পেশেন্ট পাবেন যে যাদের একটু প্রেসার বাড়লেই দেখবেন, অনেক মহিলারা, ঠিক আছে? মহিলারা প্রেসার অল্প বাড়ছে, বেশি বাড়ে নাই, এই ক্লাসিফিকেশন অনুযায়ী তার প্রেসার একটু অল্প বেশি, মানে হাই প্রেসার। ধরেন 130/85 তার প্রেসার, কিন্তু তার মারাত্মক কষ্ট হচ্ছে বা নানা ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, ঠিক আছে? আবার এমন অনেক পেশেন্ট পাবেন যার প্রেসার সব সময় থাকে 150/100, বাট তার তেমন কোনো সমস্যা হচ্ছে না। এইটা কেন হয়? এইটা কি হাইপার টেনশন বা প্রেসারের যেটা আমরা বলতেছি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এই জন্য একবার প্রেসার মেপে আপনি কাউরে বলে দিতে পারবেন না যে আপনি এই রোগে আক্রান্ত, মানে প্রেসারের রোগে আক্রান্ত। এই জন্য আমরা বলি যে 7 দিনের হিস্ট্রি নিতে হবে পেশেন্টের, যদি হাইপার টেনশন ডায়াগনোসিস করতে চান। 7 দিনের হিস্ট্রি কি? একটা পেশেন্ট আপনার কাছে আসলো, প্রথম দিন আপনি তার প্রেসার মেপে পেলেন 140/100, মানে বেশি, এটা তো হাইপার টেনশনের মধ্যে হিসাবে পড়ে যায়, ঠিক আছে? তাহলে আপনি কি তার হাইপার টেনশন বলে দিবেন? না, বলতে পারবেন না। আপনার হইছে কি করতে হবে, পেশেন্টের যদি কোনো কষ্ট না হয়, মানে লক্ষণ না থাকে, তাইলে আপনার ওষুধ দেওয়ার দরকার নেই। আপনি পেশেন্টের বলবেন পরপর 7 দিন, ঠিক আছে? পরপর 7 দিন
সেম টাইমেই তার প্রেশার মেপে তার একটা রেকর্ড লিখে নিয়ে আসতে, ঠিক আছে, লিখে নিয়ে আসতে মানে সে 7 দিনের পর পর একটা নির্দিষ্ট টাইম, ধরেন বিকাল 5টায় সে পর পর 7 দিন প্রেশার মাপবে, 7 দিন মেপে আপনার কাছে নিয়ে আসবে। এরপর আপনি দেখবেন 7 দিনই যদি দেখেন তার প্রেশার ওই সেমই 150/100 প্লাস, পেশেন্টের কোনো কষ্ট হচ্ছে না, তার মানে এইটা তার জন্য স্বাভাবিক, তার এর জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই, ঠিক আছে, দরকার নাই। আবার এমন অনেক পেশেন্ট পাবেন যে বললাম 130/90তেই তার কষ্ট হচ্ছে, ঠিক আছে, তাইলে তারেও আবার এই সেম ফর্মুলায় আপনি বলবেন যে পর পর 7 দিনে এরকম প্রেশার লিখে নিয়ে আসতে, দেখবেন কি তার একদিন থাকতেছে 90/60, একদিন থাকতেছে 100/60, আবার কোনোদিন উঠে যাচ্ছে 130/90, ঠিক আছে। এইটা যদি এইরকম হয় তাহলে বুঝবেন যে তার সমস্যা আছে, এজন্য তার হচ্ছে প্রেশার বাড়লে এরকম লক্ষণ হয়। তারে আবার আপনার ওষুধ দিতে হবে, কারণ তার হচ্ছে নর্মাল থাকে 90/60 ম্যাক্সিমাম দিনই, তার যদি এবার 130/90 উঠে যায় তাহলে তার কষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাহলে তারে আবার ওষুধ দিতে হবে। কিন্তু অ্যাজ এ হোল আমরা একটা ক্লাসিফিকেশন করি, এইটা হচ্ছে ম্যাক্সিমাম পিপলের জন্য। আর আমরা যেটা বললাম যে এক্সেপশন এরকম আপনারা পেশেন্ট পাইতে পারেন, তাই আমি বলে দিলাম। এই জন্য আমাদের প্রপার ডায়াগনোসিসের জন্য পেশেন্টের 7 দিনের হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আমরা 7 দিনেরটা আমরা মেপে আনতে বলি, যদি পেশেন্ট 7 দিন না পারে তাহলে অ্যাটলিস্ট 3 দিনেরটা বলবেন, ঠিক আছে। 3 দিনের প্রেশার দেখবেন, 3 দিন 2 বেলা কইরা, সকালে একবার বিকালে একবার মাইপে আপনারা এটা লিখে নিয়ে আসতে বলবেন। আর পাশাপাশি আমরা তো পরীক্ষা করতে দিবই, যদি অন্য কোনো সমস্যা হয় তো পরীক্ষায় ধরা পড়বে। আশা করি একটু বুঝতে এবার আছেন। আমরা কিছু কারণে একটু মিউট করেন, একটা কথা রিপিট করেন, মিউট করে দেন সবাই। এবার আসেন, এই যে হাইপার টেনশন বলতেছি মানে রক্তচাপ, উচ্চ রক্তচাপ, এর কারণ কি কি, ঠিক আছে, কারণ কি কি। আমরা তো কোনো রোগ হইলে এর কারণ খুঁজি আগে, যে কি কারণে তার এটা হইলো। আমাদের কমন ধারণা হাইপার টেনশনের কমন কারণ কি, টেনশন বেশি হইলেই বুঝি প্রেশার বাড়ে, কিন্তু এটা একটা ভুল ধারণা, ঠিক আছে, ভুল ধারণা। টেনশনের সাথে প্রেশারের সংযোগ আছে, বাট এটা খুবই মাইনর কেসে, ঠিক আছে, এরকম মেজর কেসে নাই। আমাদের মোস্ট যেটা কারণ, এটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন আমরা বলি, এর কোনো কারণ নাই, ঠিক আছে, আপনি কোনো কারণ খুঁজে পাবেন না। একটা রোগী আসলো, তার যদি আপনি পরীক্ষা করেন দেখবেন সবই মোটামুটি ভালো আছে, কিন্তু তার হাইপারটেনশন আছে, কিন্তু তার কোনো কারণ আপনি পাবেন না, এটারই বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। বাংলাদেশের প্রেক্ষাপটে 90% পিপল, মানে আমাদের 100 জনের ভিতর 90 জনেরই কোনো কারণ আমরা খুঁজে পাই না, এটারে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। এর পিছনে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর পাই, রিস্ক ফ্যাক্টর যে এই কারণে হতে পারে। রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, রিস্ক ফ্যাক্টরের ভিতরে আছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর মানে মা বাবার থেকে তার এটা আসছে রোগ, এটা বোঝাচ্ছে। ওবেসিটি, ওবেসিটি মানে মোটা, ঠিক আছে, স্থূলতা। তারপর লবণ বেশি খাওয়া, হাই সল্ট ইনটেক। স্ট্রেস, এই যে একটু আগে বললাম টেনশন, এটা হতে পারে বাট খুবই মাইনর কারণ, ওইরকম কারণ না। তারপর ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে বাংলাদেশের মানুষ এক্সারসাইজ করে না, এই জন্য। আর তারপর আছে স্মোকিং অ্যালকোহল, সিগারেট স্মোকিং অ্যালকোহল, মদ খায় যারা, এই সিগারেট খায় যারা, তারা। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, এই কারণে হইতে পারে। এই জায়গায় আরেকটা কথা আছে, ডায়াবেটিক মেলাইটাস, ডায়াবেটিসের কারণেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। এগুলো আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরতে পারি, বাট এগুলোই যে অ্যাবসলিউট কারণ তা না, ঠিক আছে, তা না। আর আরেকটা আছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা 5% মাত্র, 5 থেকে 10%। কি কি কারণে হতে পারে, যেমন কিডনির সমস্যার কারণে হতে পারে, লেখা আছে এই জায়গায় দেখেন, ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনির সমস্যা। তারপর হরমোনাল বিভিন্ন কারণে হইতে পারে, থাইরয়েডের সমস্যা, অ্যালডোস্টেরনিজম, এইসব কারণে হইতে পারে। হার্টের সমস্যা, যে কার্ডিওভাস্কুলার, হার্টের সমস্যার কারণে হতে পারে। আর কিছু ড্রাগের কারণে হাইপারটেনশন হয়, যারা কন্টিনিউয়াসলি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ঠিক আছে, স্টেরয়েড খায়, তারপর এইসব কারণে হইতে পারে। আর প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া হাইপারটেনশন হইতে পারে। এই যে কারণগুলো, এগুলো কারণ খুবই কম, 5 থেকে 10% মাত্র। আর পূর্বের যেগুলো আমরা কারণ খুঁজে পাই না, এইটাই বেশিরভাগ, এটা আমরা পাই প্রায় 90 থেকে 95% পেশেন্টদের ক্ষেত্রে আমরা কারণ কোনো খুঁজে পাবো না। এবার আসেন সিমটমে, যে কি রোগীর কি সিমটম দেখে আপনি বুঝবে হাইপার টেনশন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনারা কয়েকটা বাংলায় কথা শুনবেন, গ্রামের রোগীরা এসেই বলবে হাইপার টেনশন হইলে পেশেন্টের মেইন কমপ্লেনই থাকে মাথা ব্যথা, ঘাড় ব্যথা। পেশেন্ট বলবে মাথা দাঁড়া করাইতে পারতেছে না, মাথা ছটছট করে, ঘাড় ছটছট করে, গাড়ির ভিতর কটমট করে, ব্যথা হয়, ঠিক আছে, সোজা করতে পারে না। এই দুইটা কমপ্লেন হচ্ছে সব থেকে বেশি পাই আমরা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। ঘাড় ব্যথার ইংলিশে বলা হয় নেক পেইন, মাথা ব্যথারে বলা হয় হেডেক, ঠিক আছে। এর পাশাপাশি
প্যালপিটেশন পাই আমরা, পেশেন্ট কমপ্লেন করে যে বুক ধরপর করে, ঠিক আছে, প্যালপিটেশন, তার ইংলিশ টার্ম হচ্ছে প্যালপিটেশন, এই জায়গায় লেখা আছে বুক ধরপর করা। তারপর চেস্ট পেইন পাই, বুকে ব্যথা, অনেক পেশেন্ট বলে যে বুকে ব্যথাও করে, ঠিক আছে, চেস্ট পেইন পাই। তারপর আসেন ডিজিনেস পাই, ডিজিনেস মানে ক্লান্ত ভাব, ঠিক আছে, ক্লান্ত ভাব। ফেটিক, ফেটিক মানে হচ্ছে অবসাদ, অবসাদ এটাও পাই। যদি প্রেসার খুব বেশি বাড়ে, ধরেন 200/120 হয়ে গেল, সেই ক্ষেত্রে অনেক সময় নোজ ব্লিডিং হইতে পারে, নাক থেকে রক্ত বের হয়, ঠিক আছে, নাক থেকে রক্ত বের হয়, পাশাপাশি ব্লাড ভিশন মানে পেশেন্ট চোখে ঝাপসা দেখে, এটাও হতে পারে, চোখে ঝাপসা দেখে বা ভিজুয়াল ডিস্টারবেন্স, এক কথাই দুইটি হইতে পারে, ঠিক আছে। আর নাউসিয়া ভমিটিং হইতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। নাউসিয়া ভমিটিং মানে কি, বমি বমি ভাব এবং বমি করা, ঠিক আছে, এই দুইটাও হতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু ওই যে প্রথমে যেগুলো বললাম এগুলো সব থেকে কমন, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, বুক ধরপর করা, বুকে ব্যথা, এই চারটা হইছে বাংলাদেশের প্রেক্ষাপটে পেশেন্টের মুখ থেকে আপনারা বেশি বেশি শুনবেন। এই চারটা কথা শুনলেই মোটামুটি ধারণা রাখবেন যে এই পেশেন্টের প্রেশার বাড়ছে, ঠিক আছে, তখন একটু প্রেশার চেক করে দেখবেন যে প্রেশার বেশি কি না। এবার আসেন আমরা কি কি ইনভেস্টিগেশন বা পরীক্ষা করব, ঠিক আছে, পরীক্ষা করব। পরীক্ষার ভিতর আমাদের হাইপার টেনশন হইলে মানে প্রেশারের সমস্যা হইলে রুটিন সবগুলা টেস্ট করতে হয়, ঠিক আছে, রুটিন টেস্ট হিসাবে সবগুলো করতে। আর পাশাপাশি বিপি তো মাপবেনি, যে প্রেশার আমরা যে মাপলাম স্পিগমোম্যানোমিটার দিয়ে প্রেশার তো মাপবই, পাশাপাশি আমরা কিছু পরীক্ষার অ্যাডভাইস দিই। এই যে বিশেষজ্ঞ ডাক্তার বা এমবিবিএস আমাদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা দিই, 7-8টা পরীক্ষা করাই। প্রথমেই আমরা করাই সিবিসি, ঠিক আছে, 1 নম্বরই করাই সিবিসি। সিবিসি কেন করাই, প্রেশারের সাথে একটা সংযোগ আছে হচ্ছে রক্তের, ঠিক আছে, রক্তের পরিমাণ যদি বেশি থাকে প্রেশার বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা সিবিসি তে দেখি যে রক্তের অবস্থা কেমন, ঠিক আছে, রক্তের অবস্থা কেমন। অনেক রক্তের রোগ আছে, পলিসাইথেমিয়া, অনেক বড় বড় রোগ আছে, এইসবে কিন্তু প্রেশার বেশি থাকে, ঠিক আছে। আমরা এই জন্য রক্তের পরিমাণ দেখি। রক্তের পরিমাণ তো ডাইরেক্ট দেখা যায় না, আমরা দেখি কি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন লেভেল তার কেমন আছে, ঠিক আছে। তাহলে 1 নম্বরে আমরা করব সিবিসি, 2 নম্বরে আমরা করব কি একটা ইসিজি করব, হার্টে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। আগেই বলছি হার্টের সাথে প্রেশারের একটা সংযোগ আছে, এই জন্য আমরা হার্টের একটা ইসিজি করব যে প্রেশারের কোনো সমস্যা আছে কিনা হার্টে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। 3 নম্বরে আমরা একটা বুকের এক্সরে করব, ঠিক আছে, ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য একটা বুকের এক্সরে, চেস্ট এক্সরে, পিএ ভিউ, ঠিক আছে, বুকের এক্সরে। 4 নম্বরে আমরা কি করব, ডায়াবেটিসের পরীক্ষা করব, সিরাম আরবিএস, ঠিক আছে, সিরাম আরবিএস, সিরাম আরবিএস। 5 নম্বরে আমরা কি করব, লিপিড প্রোফাইল করব, একটা শরীরে তার চর্বির বা কোলেস্টেরলের পরিমাণ কেমন দেখার জন্য, ঠিক আছে, লিপিড প্রোফাইল। তারপর আমরা কি করব, আমরা একটু থাইরয়েডের পরীক্ষা করব, ঠিক আছে, থাইরয়েডের পরীক্ষা করব, থাইরয়েডের কারণেও কিন্তু প্রেশার বাড়তে কমতে পারে। তারপর আমরা কি করব, তারপর আমরা একটা কিডনির জন্য সিরাম ক্রিয়েটিনিন করব, ঠিক আছে, সিরাম ক্রিয়েটিনিন। এই জায়গায় ব্লাড ইউরিয়া করার দরকার নাই, প্রথমে আমরা একটা টেস্ট করলেই হয়, সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন করে দেখব কিডনি ভালো আছে কিনা। আর একটা ইউরিনের আরি করব, ইউরিন আরি, যে ইউরিনের সমস্যার কারণেও কিন্তু প্রেশার বাড়ে। ইউরিন আরিতে আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করি, যে অন্য কোনো কারণ আছে কিনা। হিট কোয়াগুলেশন টেস্ট পজিটিভ হলে আমরা কিডনির সমস্যা ধরি এবার, ঠিক আছে, কিডনির বিভিন্ন রোগ আছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস এইসব জাতীয় রোগ, এভিএন এইসব জাতীয় রোগ আছে কিনা দেখার জন্য আমরা একটা এই ইউরিন আরি করি। তাহলে এই 8টা টেস্ট আমরা স্বাভাবিকভাবে করতে দিই, ঠিক আছে, যে 8টা টেস্টের নাম বললাম এই 8টা টেস্ট করতে দিই, সিবিসি, ইসিজি, চেস্ট এক্সরে, লিপিড প্রোফাইল, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আরি, ঠিক আছে, ইউরিন আরি, এই 8টা টেস্ট আমরা করতে দিই। আর পাশাপাশি তো এই যে ব্লাড প্রেশার তো মাপবো, এটা তো আগেই বলছি। এবার আসেন আমাদের ট্রিটমেন্ট অপশনে, ঠিক আছে, প্রেশারের ট্রিটমেন্টটা একটু কঠিন, ওষুধগুলোর নাম, অনেক ওষুধ ইউজ করা যায়, ঠিক আছে, আমি অনেকগুলো ওষুধের নামই বলবো আস্তে আস্তে। জেনেরিক এই জায়গায় লেখা আছে, আমি কোম্পানি নামও বলে দিব, আপনারা খাতায় পরে লিখে নিয়েন, ঠিক আছে, আমি বলে দেবো, আপনারা শুনে লিখে নিবেন, সমস্যা নাই। প্রথমেই আসেন হাইপার টেনশন বা রক্তচাপের রোগীদের জেনারেল মেজার কিছু নিতে। জেনারেল মেজার কি, ওষুধের ট্রিটমেন্ট আমরা খালি উপদেশ দেবো কিছু। কি কি উপদেশ দিতে পারি, প্রথমে 1 নম্বর উপদেশ হয়েছে লবণ খাওয়া বাদ দিতে হবে, ঠিক আছে, লবণ খাওয়া বাদ দিতে হবে। পেশেন্টে বলে দিবেন লবণ টোটালি বাদ, এটা কাঁচা আর ওই বাদা লবণ না, সব লবণ বাদ, ঠিক আছে, সব লবণই বাদ। আর রান্নায় লবণ দিলেও কম কম দিবে একদম, ঠিক আছে, কম দিবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সল্ট রেস্ট্রিকশন বা লবণ খাওয়া বাদ। 2 নম্বর পয়েন্ট এই যে আগেই বলছিলাম স্মোকিং অ্যালকোহলের জন্য হাইপারটেনশন হইতে পারে, তাহলে যারা স্মোকিং বা অ্যালকোহল খায় এগুলো বাদ দিয়ে দিতে হবে। যদি পেশেন্ট মোটা হয়, ওবেস হয়, ঠিক আছে, তাহলে পেশেন্টকে এক্সারসাইজের উপদেশ দিবেন, পাশাপাশি ওয়েট কমানোর জন্য বলবেন, ঠিক আছে, সে জানি এক্সারসাইজ করে ওয়েট কমায়, এটা বলবো। তারপর ডায়েটারি প্ল্যান দেই আমরা। ডায়েটারি প্ল্যান বলতে বুঝাচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়া, ঠিক আছে, কার্বোহাইড্রেট আর ফ্যাট আমরা কম খাইতে বলবো, আমরা প্রোটিন বেশি খাইতে বলবো। কার্বোহাইড্রেট আর ফ্যাট আছে কোন খাবারে, কার্বোহাইড্রেটের বাংলা হয়েছে স্নেহ জাতীয় খাদ্য, ঠিক আছে, আর ফ্যাট মানে তো চর্বি।
তাইলে ভাত, রুটি, তারপর হচ্ছে আপনাদের এই চিনি, ঠিক আছে, চিনি, তারপর হচ্ছে চর্বি জাতীয় খাদ্য যেগুলো গরু, খাসি এইসব জাতীয় খাবার কম খাইতে বলতে হবে। আর বেশি খাইতে বলতে হবে কি প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন মানে মাছ, ছোট মাছ এইসব জাতীয়, ঠিক আছে। ডিমের আবার ইসে কিন্তু কোলেস্টেরল, ওই যে ভিতরের কুসুমে খাইতে হবে সাদা অংশ, ঠিক আছে, সাদা অংশ আর কি। তাহলে এইসব খাবারের দিকে আমরা বলবো। এক্সারসাইজের কথা তো আগেই বললাম। যদি কোনো টেনশন স্ট্রেসে থাকে এটা রিলিভ করার ট্রাই করতে হবে। অতিরিক্ত অ্যাংজাইটি থাকলে আমরা অনেক সময় কিন্তু অ্যাংজিওলাইটিক আলাদা অ্যাড করি, ওই যে মাথা ঠান্ডা রাখার ওষুধ যেটারে বলা হয়, অনেক সময় আমরা অ্যাড করি যদি বেশি টেনশন পেশেন্ট করে। যদি ডায়াবেটিস থাকে এই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতেই হবে, ঠিক আছে। এই তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট উপদেশ আর কি, উপদেশ। এবার আসেন আমাদের অ্যাবসলিউট ট্রিটমেন্ট, আমরা কি কি ওষুধ দিব। হাইপার টেনশনের ওষুধ আমরা 3-4টা ভাগ দিয়ে আমরা পড়াই, এবিসিডি দিয়ে। দেখবেন এই যে পয়েন্টের নামের ভিতরে দেয়া আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে। এ দিয়ে দেখেন 3টা গ্রুপের নাম এই জায়গায় লেখা আছে, এ দিয়ে লাস্টেই দেখেন আলফা ব্লকার, তারপর উপরের দিকে আছে এসি ইনহিবিটর আর এআরবি, এগুলো হচ্ছে গ্রুপের নাম, ঠিক আছে, গ্রুপের নাম। আলফা ব্লকারের ভিতর একটা নাম মনে রাখবেন, প্রাজোসিন, ঠিক আছে, প্রাজোসিন। এটার কোম্পানি নাম হচ্ছে আলফা প্রেস নামে বাজারে পাওয়া যায়, আপনারা হয়তো অনেকে চিনেন আলফা প্রেস, ঠিক আছে, আলফা প্রেস নামে পাওয়া যায়। প্রাজোসিন হচ্ছে জেনেরিক, আগের দিনে প্রচুর ইউজ হইতো, বর্তমানে আমরা অতটা ইউজ করি না। আমরা মোটামুটি এখন আর ইউজ করি না বললেই চলে, খুবই কম ইউজ করি, ঠিক আছে। তাহলে এ দিয়ে প্রথমে আলফা ব্লকার, এর ভিতর প্রাজোসিন আলফা প্রেস নামে বাজারে কিনতে পাওয়া যায়। 2 নম্বরে আমরা বলবো এসি ইনহিবিটরের কথা। এসি ইনহিবিটর, এসি ইনহিবিটরের ভিতর একটা মনে রাখবেন র্যামিপ্রিল, আমরা র্যামিকার্ড নামে বাজারে কিনতে পাওয়া যায়, আমরা ইউজ করি। দেখা যায় যাদের প্রেসার আর ডায়াবেটিস দুইটাই আছে তাদের ক্ষেত্রে, মানে প্রেসারের সমস্যার সাথে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই র্যামিকার্ডটা খুব বেশি ইউজ করা হয়, ঠিক আছে, র্যামিকার্ড। আর জেনেরিক হচ্ছে র্যামিপ্রিল। 1.25, 2.5, 5, 10 এইসব পাওয়ারে পাওয়া যায়। আমরা সাধারণত 2.5 দিয়ে শুরু করি, ঠিক আছে, 2.5 দিয়ে শুরু করি। সিঙ্গেল ডোজ মানে এক বেলা, দিনে এক বেলা, এসি ইনহিবিটর। তারপর এ দিয়ে আরেকটা হইছে এআরবি, যেটা আমরা খুব বেশি ইউজ করি, ঠিক আছে। বর্তমানে এআরবি সব থেকে বেশি মোটামুটি ইউজ করা হয়, এআরবি, ঠিক আছে। বেশি প্রেসার বাড়লে এআরবিটা খুব ভালো কাজ করে, মানে যাদের প্রেসারের খুব বেশি সমস্যা তাদের যদি আপনি এআরবি দেন তাহলে এটা ভালো কাজ করে আর কি। এআরবি খুব দ্রুত প্রেসার ফল করায়, কমাই ফেলায়, ঠিক আছে। এআরবির ভিতর আমরা বর্তমানে সব থেকে বেশি ইউজ করি 3টা ড্রাগ, লোসার্ট নামে পাওয়া যায়, অ্যানজিলক নামে পাওয়া যায়, তারপর ওলমিসার্ট এইসব নামে পাওয়া যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে টেলমিপ্রেস, টেলমিডিপ এইসব নামে বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই 3টা ড্রাগ কি বললাম, লোসার্টেনের ভিতর লোসার্ট বা এনজিলক, তারপর টেলমিসার্টেনের ভিতর টেলমিসার্ট, এগুলো টেলমিডিপ। আর ওলমিসার্টেনের ভিতর ওলমিসার্ট, এই 3টা ড্রাগ আমরা সব থেকে বেশি এখন ইউজ করি। তাহলে এ দিয়ে আমাদের এই 3টা গ্রুপ আমি জেনেরিক সহ আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবার আসেন বি দিয়ে হচ্ছে বিটা ব্লকারের ভিতর আছে কি কি, অ্যাটেনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, এদিকে 3টা নাম দেয়া আছে। আরেকটা আছে প্রোপানোলল। অ্যাটেনোলল আমরা সিঙ্গেল ইউজ করি না, অ্যাটেনোলল আমরা ওই যে ক্যালসিয়াম চ্যানেলের সাথে আমরা কম্বাইন্ডলি ইউজ করি। দেখবেন এমডোকাল প্লাস, ক্যামলোডিন প্লাস, এই প্লাস মানে হচ্ছে অ্যাটেনোলল, ঠিক আছে। এই কম্বিনেশনে আমরা অ্যাটেনোলল ইউজ করি, সিঙ্গেল খুব একটা বেশি ইউজ করি না। মেট্রোপ্রোলল সিঙ্গেল পাওয়া যায় বিটালক নামে 25, 50, 100 এইসব পাওয়ারে পাওয়া যায়। আমরা সাধারণত 50টা বেশি ইউজ করি, ঠিক আছে। মেট্রোপ্রোলল একটা ভালো মেডিসিন, ঠিক আছে, ভালো মেডিসিন। আর আরেকটা এই জায়গায় হচ্ছে বিসোপ্রোলল বর্তমানে সব থেকে বেশি চলে, বিসলল নামে বাজারে পাওয়া যায়, বিসলল, বিটা বিস এইসব নামে বাজার পাওয়া যায়। 2.5 আমরা সব থেকে বেশি ইউজ করি, 5ও পাওয়া যায়, 2.5টা আমরা সব থেকে বেশি ইউজ করি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বিটা ব্লকার। আর প্রোপানোললের কথা বললাম, প্রোপানোলল একটা বাজে ড্রাগ, ঠিক আছে, এটা ইউজ করবেন না কখনো, কেউ দিলেও পারলে অ্যাভয়েড করবেন। প্রোপানোললের প্রচুর সাইড এফেক্ট। প্রোপানোলল মানে এন্ডেভার, অনেকে বলে মাথা ঠান্ডা রাখার ওষুধ, অনেকে বলে মাইগ্রেনে কাজ করে, মাথা ব্যথায় কাজ করে, অনেকে বলে ওই যে প্যালপিটেশন, বুক দরকার হইলে প্রোপানোলল খালি কাজ করে, কিন্তু এটা খুবই বাজে ওষুধ। এটার বদলে আপনারা এই ওষুধগুলো ইউজ করবেন, যেগুলো নাম বললাম এগুলো খুব ভালো কাজ করে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রোপানোলল দিলে এর সাইড ইফেক্ট মারাত্মক, এই জন্য আমরা প্রোপানোললটা বর্তমানে কম ইউজ করি আর কি, ঠিক আছে। এবার আসেন সিতে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা আরেকটা ওষুধ যেটা আমরা অনেক বেশি ইউজ করি বর্তমানে। এআরবি আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারই সব থেকে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতর আছে অ্যামলোডিপিন জাতীয় ওষুধ বলতে পারেন, একদম সব থেকে বেশি একটা ড্রাগ অ্যামডোকাল নামে পাওয়া যায়, ঠিক আছে, অ্যামডোকাল নামে, অ্যামলোপিন নামে পাওয়া যায়। আর একটা আছে সিলডিপ নামে বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। 5 আর 10
এর পাওয়ার হয়, অ্যামলোডিপিনের 5 আর 10 পাওয়ার হয়। অ্যামলোডিপিন আর একটা সিলনিডিপিন। আর ডি দেওয়া হয়েছে ডাইউরেটিক্স থায়াজাইড আর ফ্রুসেমাইড। ফ্রুসেমাইডটা বাজারে বেশি ইউজ হয়, ফিউসিড নামে পাওয়া যায়, ঠিক আছে? ফুসিড, ল্যাসিক্স এইসব নামে ডাইউরেটিক্স গুলো পাওয়া যায়। তাহলে এতগুলো ওষুধ বললাম, সবকিছুই হাইপার টেনশনের ওষুধ। এবার আসেন কোনটা কারে দিবেন। সব ওষুধ তো আর একজনকে খাওয়াবেন না, কোনটা কারে দিবেন আমাদের বোঝার সুবিধার তো আগেই বললাম, এবিসিডি আমরা তো ভাগ করে ফেলছি। এবার আসেন পেশেন্ট ক্যাটাগরি অনুযায়ী, পেশেন্টের বয়স যদি 40 বছরের নিচে হয়, 40 বছরের নিচে হয়, তাহলে তার ক্ষেত্রে চয়েস করবেন এ অথবা বি গ্রুপের যে কোনো একটা ড্রাগ। 40 বছরের নিচের পেশেন্টের যদি প্রেসারের সমস্যা অল্প হয়, মানে তার প্রেসার অল্প বাড়ে, খুব একটা বাড়ে না, তারে যদি আপনি ওষুধ দিতে চান তাহলে তারে দিবেন বিটা ব্লকার। এই যে বিসোপ্রোলাল বললাম, মেট্রোপ্রোলাল বললাম, এগুলো আপনারা দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এইগুলোই সব থেকে ভালো। যদি 40 বছরের কম হয় বয়স প্লাস অল্প সমস্যা, বেশি তার বাড়ে না, অল্প সমস্যা, তার দেখবেন বিটা ব্লকার। 40 বছরের কম বয়স কিন্তু সমস্যা বেশি, মানে তার ব্লাড প্রেশার অনেক বেশি বাইরে যায়, 170-80 হয়ে যাইতে পারে, ঠিক আছে? এরকম অনেক বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে দিবেন এ আর বি, এই যে লোসারটান, টেলমিসারটান, অলমিসারটান, এগুলা, ঠিক আছে? আর এরপর আর কি, 40 বছরের বেশি বয়স, এটা আগেরটা বলছি কম, এবার আসেন বেশি বয়স্ক। 40 বছরের বেশি বয়স্ক হলে তাদের ক্ষেত্রে প্রথম চয়েস হচ্ছে আমাদের অ্যামলোডিপিন অথবা সিলনিডিপিন, যে কোনো একটা শুরু করবেন, ঠিক আছে? 40 বছরের বেশি বয়স, তাদের প্রেশারের সমস্যা, প্রথমে আমরা শুরু করি অ্যামলোডিপিন অথবা সিলনিডিপিন। এটা দেওয়ার পর যদি কন্ট্রোল হয় তো ভালো, আর যদি কন্ট্রোল না হয়, মানে প্রেশার কমতেছে না, তাইলে এটার ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করবেন, যে অ্যামলোডিপিন প্লাস অ্যাটেনোলের কম্বিনেশন, যেটা বললাম অ্যামলোকাল প্লাস অ্যামলোপিন প্লাস অ্যামলোডিন প্লাস, সব নামে বাজারে পাওয়া যায়। এটাই ইউজ করবেন। এতে যদি কাজ হইতে ভালো, এতেও যদি কাজ হয়, তাহলে আপনারা আরো বড় কম্বিনেশন আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে এআরবির কম্বিনেশন বাজারে কিনতে পাওয়া যায়, বাইজোরান, ঠিক আছে? যে বাইজোরানের ভিতরে হচ্ছে অ্যামলোডিপিন প্লাস অলমিসারটান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাইজোরান ইউজ করতে পারেন। তাহলে এইভাবে আমরা সিকোয়েন্সিয়াল ট্রিটমেন্ট দিই। প্রথমে একটা ড্রাগ দিয়ে দেখবো, কাজ না হইলে আমরা কম্বিনেশনে যাব। কম্বিনেশনের ভিতরে আবার হাই পাওয়ার লো পাওয়ার, ওই যে প্রথমে আমরা দিব বিটা ব্লকারের সাথে কম্বিনেশন, পরে যদি কাজ না হয় এআরবির সাথে কম্বিনেশন। আর ডাইউরেটিক্স এর ইউজ হয়েছে যাদের এই যে প্রেসারের সাথে সাথে কিডনির সমস্যা, প্রেসারের সাথে সাথে হার্টে পানি জমছে, এই সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আমরা ওই ডাইউরেটিক্স হিসাবে ফিউসিডটা অ্যাড করি, ঠিক আছে? যে প্রেসারের এই ওষুধও পাবে, পাশাপাশি আপনার ওইটাও পাবে, ঠিক আছে? ওইটাও পাবে। আর ডায়াবেটিক্স এর আরেকটা ইউজ আছে, অনেক রোগী দেখবেন যাদের প্রেসার অনেক বেশি বেড়ে যায়, দেখা যায় কি একটা পেশেন্ট পাইলেন তার প্রেসার 220/120, অনেক বেশি, তারে যদি আপনি ট্যাবলেট দেন, তার কাজ করতে সময় লাগবে, কমতে সময় লাগবে, কিন্তু এত সময় তো নাই, এত সময় ধরে যদি কমাই তাহলে রোগী এর ভিতর খারাপ হয়ে যাইতে পারে আরো। তাহলে এই পেশেন্টদের ক্ষেত্রে আমার ইমিডিয়েটলি কমাইতে হবে, মানে ইনজেকশন দিতে হবে। নিচের যত ড্রাগ বললাম এগুলোর কোনোটার ইনজেকশন হয় না, ইনজেকশন হয় শুধু ফ্লুসেমাইড বা ফিউসিড বা ল্যাসিক্স এর। তাহলে এত বেশি প্রেসার যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ফিউসিড বা ল্যাসিক্স এর ইনজেকশন দিই। এক অ্যাম্পুল যদি ল্যাসিক্স দেন তাহলে 10 করে প্রেসার কমবে। এবার আপনি দেখবেন পেশেন্টের কেমন কন্ডিশন, পেশেন্টের যদি প্রেসার থাকে 200/120, তার মানে আপনার প্রেসার মিনিমাম 20 কমাইতে হবে, 180 টানতে হবে, তাহলে আপনি তারে 2 অ্যাম্পুল ল্যাসিক্স দিয়ে দিবেন, ঠিক আছে? একসাথে 4 অ্যাম্পুল ল্যাসিক্স দেওয়া যায়, কিন্তু আমরা 4 অ্যাম্পুল একসাথে দেই না, আমরা 2 অ্যাম্পুল দেই। যদি 2 অ্যাম্পুল দেওয়ার পর যদি দেখি এখনো বেশি, তাহলে 30 মিনিট পর আবার 2 অ্যাম্পুল দেবো, ঠিক আছে? এক অ্যাম্পুলে কমবে 10, তাহলে 4 অ্যাম্পুল দিলে কমবে কত? 40। তাহলে ল্যাসিক্স দিবেন, পাশাপাশি একটা এই যে এআরবি ট্যাবলেট বা ইজোরান জাতীয় ট্যাবলেট খাওয়াই দিবেন, তাইলেই দেখবেন পেশেন্ট মোটামুটি সেটেলমেন্টে চলে আসছে। আগেই রোগীরা হসপিটালে পাঠানো যাবে না, আগে ওষুধ খাওয়াবেন তারপর হসপিটালে পাঠাবেন। যদি হসপিটালে পাঠান তারপর ট্রিটমেন্ট করবে, ওয়েট করেন, এর ভিতর পেশেন্টের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। এই জন্য প্রেশার যদি মেপে বেশি পান, সাথে সাথে ওষুধ খাওয়াই দিবেন, ওষুধ খাওয়াই তারপর হসপিটালে পাঠান, তারপর করণীয় জাত এইসব করবে। তাহলে এই হইছে আমাদের টোটাল ড্রাগ ট্রিটমেন্ট। অনেকগুলো ওষুধের নাম বলছি, আপনাদের কাছে কঠিন লাগতে পারে, একটু আবার শুনবেন, শুনে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? এইভাবেই আমরা মূলত ট্রিটমেন্ট করি, এর বাদে আমরা খুব একটা ড্রাগ দেই না। এবার আর একটু কথা আছে, এই যে যতগুলা ড্রাগ বললাম কিছু কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনে এইসব ড্রাগ ইউজ করা যাবে না। যেমন যদি কারো অ্যাজমা থাকে, ঠিক আছে, হাঁপানি থাকে, হাঁপানির রোগীদের যদি প্রেসারের ওষুধ দিতে চান, ঠিক আছে, প্রেসারের ওষুধ দিতে চান, তাদের ক্ষেত্রে এসিডে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এসি অ্যাভয়েড করতে হবে। এসি মানে কি? র্যামিপ্রিল, ওই র্যামিকার্ড বললাম। তাহলে হাঁপানির রোগীদের আপনি র্যামিকার্ড দিতে পারবেন না, অন্য ওষুধ দেন, ঠিক আছে? অন্য ওষুধ দেন। তারপর কারো যদি সিকেডির সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও আমরা
এসি ইনহিবিটরটা আপনার অ্যাভয়েড করি, অ্যাভয়েড করি। তাদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে বলি। তারপর প্রেগন্যান্সি যতগুলো বললাম এগুলোর একটাও দেওয়া হবে না। প্রেগন্যান্সিতে আমরা দিই ল্যাবেটালল, একটাই মনে রাখেন, ল্যাবেটালল। বাজারে ল্যাবেটা নামে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এই ল্যাবেটালল বা ল্যাবেটা আমরা প্রেগন্যান্সিতে দিই। ডায়াবেটিস যদি কারো থাকে তারটা তো আমি বললাম যে এসি ইনহিবিটর দিই, এই ক্ষেত্রে আমরা র্যামিকার্ড দিই, ঠিক আছে? এইটুকুই, জাস্ট আর বাকিগুলো লাগবে না। এবার আসেন কমপ্লিকেশন, যে উচ্চ রক্তচাপ হলে কি কি কমপ্লিকেশন তৈরি হতে পারে। এক নাম্বার কমপ্লিকেশন হচ্ছে হার্টে সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, হার্টে সমস্যা, হার্ট ফেলিওর হইতে পারে, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক হইতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে, তারপর কিডনির সমস্যা হইতে পারে, মানে রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর। অনেকের চোখে সমস্যা হইতে পারে, রেটিনোপ্যাথি, অনেকে অন্ধ হয়ে যায়। প্রেসার যদি আনকন্ট্রোল থাকে অনেকে অন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? রেটিনোপ্যাথি এটা হইতে পারে, আর স্ট্রোক করতে পারে, ঠিক আছে? সিবিডি মানে হচ্ছে স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে, সাব অ্যারাকিডনয়েড হেমোরেজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার কমপ্লিকেশন যদি প্রেসারে কন্ট্রোল করা না হয়। এই হইছে সবকিছু আপনাদের প্রেসার নিয়ে কথা। এবার আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, বা কিছু না বুঝলে আমারে জিজ্ঞেস করতে পারেন। লিখতে পারো, বুঝো না লিখতে পারো মানে কি একটু বুঝে ভালো আর কি। ওষুধগুলার নাম আপনারা আবার শুনবেন, ঠিক আছে? না শুনে, একবার শুনে কিন্তু কিচ্ছু হবে না। এটা আপনাদের দিয়ে দেবে ভিডিও, তারপর শুনে খাতায় লিখে রাখবেন। আমি জেনেরিক সহই আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? জেনেরিক, জেনেরিক তো মানে গ্রুপের নাম আর কি, জেনেরিক, আর কোম্পানি নামও বলে দিছি। দুইটাই দেয়া আছে, আপনারা দুইটাই খাতায় লিখে রাখবেন, তাইলে আপনারা এটা মনে রাখতে পারবেন। আমি পাওয়ারও বলে দিছি, কোন পাওয়ার দিয়ে শুরু করবেন। সব থেকে কম পাওয়ার দিয়ে সবসময় শুরু করতে হয়। যেমন বিসোপ্রোললে বললাম কি 2.5 দিয়ে আমরা শুরু করি। লোসার্টিন বা লোসার্ট ম্যানজিলক দিলে আমরা 25 দিয়ে আমরা শুরু করি। বাইজোরান যদি কাউরে দেই তাহলে 520 দিয়ে শুরু করব। মানে সব থেকে কম পাওয়ার যেটা পাওয়া যায় ওইটা দিয়ে আপনারা শুরু করবেন। আগে বেশি পাওয়ার দিয়ে আমরা কখনো শুরু করি না, আমরা কম পাওয়ার দিয়ে শুরু করি। এরপর যদি কাজ না হয় 7 দিন পর ডোজ বাড়াবো, ঠিক আছে? আর প্রেসারের ওষুধ সাধারণত একবার ধরলে লাইফ টাইম কন্টিনিউ করতে হয়, ওইভাবে সারানো যায় না, ঠিক আছে? যে বাদ দিয়ে দিবেন এই অপশনটা ওইভাবে নাই। আর প্রেসারের পাশাপাশি যদি তার অন্য কোনো সমস্যা থাকে, যে টেস্টের ভিতর বলছে অনেকগুলো টেস্ট করা বলছে, আমরা কমনলি কি লিপিড প্রোফাইলে ঝামেলা পাই যে কোলেস্টেরল বেশি পাই। তাহলে কোলেস্টেরল বেশি পেলে আমরা তার জন্য একটা কোলেস্টেরল কমানোর জন্য অ্যাটোবা বা রসুবা অ্যাড করে দিব, ঠিক আছে? রোজ রাতে একটা করে খাবে। আমরা কমনলি এইটাই পাই, কোলেস্টেরল বেশি পাই, ঠিক আছে? আর পাশাপাশি ডায়াবেটিস থাকলে তো ওগুলা ট্রিটমেন্ট আলাদা করব। ডায়াবেটিস আপনাদের পড়াইনি, আলাদা ক্লাস আমি পড়াবো ডায়াবেটিসের ট্রিটমেন্ট, সমস্যা নেই। বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওর ভাই হ্যাঁ কম লাগবে না, হ্যাঁ হ্যাঁ তো কম লাগবে না, সেটা বুঝতে পারে কিন্তু এত জানি। আচ্ছা 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 তুই আর একটা কথা, প্রেসার মাপার সময় প্রথমবার যদি অ্যাবনর্মাল প্রেসার পান, প্রেসার তো আমরা এক হাতে মাপি, ধরেন কারো ডানাতে মাপলাম, খুব বেশি প্রেসার পেলাম, ঠিক আছে? খুব বেশি পেলাম, তাহলে তার আরেকবার রিচেক করবেন অন্য হাতে, ঠিক আছে? বাম হাতে, এক হাতে দুইবার না, অন্য হাতে আবার একবার রিচেক করবেন যদি প্রথমবারই খুব বেশি প্রেসার পান। অনেকের দেখা যায় যে দুই হাতে দুই রকম হয়, এটা হয় হচ্ছে পেরিফেরাল ডিজিজের কারণে, ঠিক আছে? পেরিফেরাল অনেকের ডিজিজ আছে, ভাস্কুলার ডিজিজ আমরা বলি, এই কারণে হয় দুই হাতে দুই রকম। মানে এটা হার্টের বা রক্তের সমস্যা না, এটা হচ্ছে তার পেরিফেরাল যে ভেসেল, যে আর্টারির সমস্যা বলি আমরা, ঠিক আছে? এগুলোর কারণে। এজন্য প্রথমবার যদি খুব বেশি প্রেসার পান, ধরেন বাম হাতে প্রেসার মাপলেন, খুব বেশি প্রেসার পেলেন, তাহলে অবশ্যই তার ডান হাতে আবার একবার চেক করবেন, রিচেক করবেন। তারপর দেখবেন যে দুই হাতে যদি কাছাকাছি হয় তাহলে তার সত্যি প্রেসারের সমস্যা। আর যদি এক হাতে একরকম অন্য হাতে আর একরকম হয় তাহলে বুঝতে হবে এটা ভাস্কুলার জনিত কারণ, ঠিক আছে? বর্তমানে প্রেসার মাপার জন্য কিছু ইলেকট্রিক মেশিন ইউজ করা হয় স্যার, এই মেশিন গুলো কি প্রেসার সঠিক দেয় স্যার? আচ্ছা, ইলেকট্রিক মেশিন আমরা কখনো প্রেফার করি না, ঠিক আছে? ইলেকট্রিক মেশিন কখনো 100% রিলায়েবল না বা 100% সঠিক দেয় না। আমরা সবসময় অ্যানালগই প্রেফার করি, অ্যানালগ দিয়ে মাপবেন। আর ইলেকট্রিক দিয়ে যদি
একান্তই মাপতে হয়, মিনিমাম 3 বার মাপবেন। 3 বার মাপার পর রিডিং এর এভারেজ দেখবেন। 3 বার মাইপে দেখবেন কোনোবার কিন্তু সমান আসবে না, এক এক রকম রিডিং দেয়। জি, 3 বারের স্যার। এভারেজ করে দেখবেন, ঠিক আছে? কিন্তু ইলেকট্রিক কখনোই আমরা প্রেফার 1 নম্বরে করি না, আমরা সবসময় অ্যানালগই প্রেফার করি। পাইছো? জি স্যার, এই জন্য আর কি শুনলাম, কারণ ইলেকট্রিকে এক এক সময় দেখি এক এক রকম উঠেছে। হ্যাঁ, ইলেকট্রিকে কখনো দেখবেন একরকম আসবে না, একবার এক এক রকম রিডিং আসবে। একান্তই যদি হাতের কাছে না থাকে তাহলে মিনিমাম 3 বার মাপবেন। 3 বার মাইপে একটা গড় দেখবেন, 3টের গড় যা ওইটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। Thank you, sir. আর কারো কিছু কোশ্চেন আছে? জিনিস আরাম কি তার তো আর সেই কইছি তো এটা আনা লাগে। স্যার শুনতেছেন? হ্যাঁ, বলেন। স্যার বলছিলাম যে চুলকানির ক্ষেত্রে লরিক্স ক্রিমটার সাথে ট্যাবলেট কি খাওয়াইলে ভালো হয়? আচ্ছা, চুলকানির ওষুধ লরিক্স না, ঠিক আছে? চুলকানির ওষুধ লরিক্স না, লরিক্স আমরা দিই এসকাবিসে, ঠিক আছে? এবার আপনার এই চুলকানি যদি এসকাবিসের জন্য হয়, হ্যাঁ এসকাবিসের জন্য হলে লরিক্স, ঠিক আছে, লরিক্স নিবেন। এই ক্ষেত্রে লরিক্সের আগে তো আমরা বলতাম লোশন নিতে, ওই যে সারা শরীরে মাইকা 8 ঘন্টা পর ধুয়ে ফেলতে। বর্তমানে আমরা এটা একটু কম ব্যবহার করি, আমরা বলি লরিক্সের ক্রিম ইউজ করতে। ডেইলি 2 বেলা করে 7 দিন ক্রিম ইউজ করবেন। পাশাপাশি আপনি আইভারমেকটিন খাবেন, একটা সিঙ্গেল ট্যাবলেট, ঠিক আছে? একটা ট্যাবলেট, জাস্ট একটা ট্যাবলেট। আর ওইটা আপনি অ্যালার্জি, এই যে চুলকানি যাতে একটু তাড়াতাড়ি কমে এই জন্য অ্যান্টিহিস্টামিন খাবেন, যে কোনো একটা, এই যে ফেক্সোফেনাডিন বা রুপাটাডিন, এই জাতীয় একটা ট্যাবলেট খাবেন, ঠিক আছে? জি আচ্ছা স্যার, ঠিক আছে। ভালো সম্পর্ক, ওই ভালো সম্পর্ক দেখলাম। আর কারো আচ্ছা, কোশ্চেন না থাকলে আজকের মতো শেষ করতেছি। থ্যাংক ইউ স্যার। ওর এই